হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রস্তুতি একাডেমি ইউটিউব চ্যানেল। তো আমরা আজ থেকে শুরু করতে চলেছি এসএলএসটি পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের উপর প্রতিদিন 60টা করে প্রশ্নের একটা করে প্র্যাকটিস সেট। তো আমরা প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে একটা করে ভিডিও আপলোড করব এখন থেকে এসএলএসটি পরীক্ষার ঠিক একদিন আগে পর্যন্ত। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের আমরা শুরু করব আমাদের প্রথম প্র্যাকটিস সেটের 60টা প্রশ্নের আলোচনা। তো দেখে নাও তোমরা, আমরা যে 60টা প্রশ্নের মাল্টিপল চয়েস প্রশ্ন রেডি করেছি সেগুলো আজকের আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আমাদের এখানে বলা হচ্ছে, সিন্ধু সভ্যতার প্রথম বন্দর নগরী কোনটি? আমরা জানি সিন্ধু সভ্যতা অর্থাৎ যেটাকে বলা হয় হরপ্পা সভ্যতা, এই সভ্যতার প্রথম যে বন্দর নগরী সেটা হলো লোথাল। সিন্ধু সভ্যতার প্রথম বন্দর নগরী। দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে, বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি? তো আমরা জানি আমাদের 4টি বেদ রয়েছে। সেই 4টি বেদ হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টে বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন বেদ হলো আমাদের ঋগ্বেদ। 4টে বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন বেদ হলো ঋগ্বেদ। পরবর্তী কোশ্চেন, অশোকের কলিঙ্গ যুদ্ধ কবে সংগঠিত হয়? অশোকের কলিঙ্গ যুদ্ধ কবে সংগঠিত হয়? আমরা জানি অশোক ছিলেন মৌর্য বংশের শাসক এবং তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন 261 খ্রিস্টপূর্বাব্দে এবং কলিঙ্গ যুদ্ধের পরে সেই যুদ্ধের হতাহত দেখে তিনি মর্মাহত হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি আর কোনো যুদ্ধ করেননি। এটা তার শিলালিপি থেকে আমরা পেয়ে থাকি। চতুর্থ কোশ্চেন এখানে বলা হচ্ছে, মেগাস্থিনিস কোন শাসকের সভায় ছিলেন? তো মেগাস্থিনিস তার একটা গুরুত্বপূর্ণ বই আমরা সকলে জানি যেটা ইন্ডিকা, এবং সেই বইটি সম্পর্কে ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রচুর আলোচনা আমরা পেয়ে থাকি। তো এই মেগাস্থিনিস তিনি যে শাসকের রাজসভায় ছিলেন সে শাসকের নাম হলো চন্দ্রগুপ্ত মৌর্য। পঞ্চম কোশ্চেনে আমরা চলে যাব। এখানে বলা হচ্ছে যে অজন্তা গুহা কোন ধর্মের শিল্পকলা সম্পর্কিত? অজন্তা গুহা কোন ধর্মের শিল্পকলা সম্পর্কিত? এটা কোন ধর্মের? এটা আমরা জানি অজন্তা গুহাতে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের সম্পর্কে এখানে বলা হয়েছে। 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, গুপ্ত যুগকে কোন যুগ বলা হয়? গুপ্ত যুগকে কোন যুগ বলা হয়? অপশানে আছে রৌপ্য যুগ, স্বর্ণ যুগ, ব্রোঞ্জ যুগ ও পাথর যুগ। তো গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণ যুগ। কেন বলা হয়? কারণ গুপ্ত যুগের যে সাহিত্য, সমাজ, অর্থনীতি অর্থাৎ সমাজের সকল দিকের যে ব্যাপ্তি, যে বিস্তার এবং একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছিল গুপ্ত যুগ থেকে, এবং গুপ্ত যুগের এই হিউজ ট্রান্সফরমেশনের জন্য গুপ্ত যুগকে আমরা স্বর্ণযুগ বলে থাকি। 7 নম্বর কোশ্চেন হলো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে 4টে অপশন আছে। বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত প্রথম, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং বিক্রমাদিত্য। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে যে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? অপশন আছে মৌর্য, গুপ্ত, পুষ্যভূতি ও পাল। হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। তো এটা আমাদের সকলের জানা, এটা ইজি কোশ্চেন। পরবর্তী কোশ্চেন এখানে বলা হচ্ছে, মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? অপশন আছে লুম্বিনী, সারনাথ, বোধগয়া, কুশীনগর। মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? বোধগয়াতে অবস্থিত। পরবর্তী কোশ্চেন বলছে যে মিলিন্দ পঞ্চ গ্রন্থটি
কার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো এই গ্রন্থটি রচনা করেছিলেন নাগসেন। 11 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে তক্ষশিলা কোন সভ্যতার সঙ্গে যুক্ত? তক্ষশিলা কোন সভ্যতার সঙ্গে যুক্ত? এই তক্ষশিলা এটা মূলত আমাদের নর্থ ইন্ডিয়াতে অবস্থিত। এই তক্ষশিলা প্রাচীন নর্থ ইন্ডিয়াতে অবস্থিত এবং এটি গান্ধার সভ্যতার সঙ্গে যুক্ত। 12 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা কে ছিলেন? তো এটা একটা সহজ কোশ্চেন। আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা কে ছিলেন, সেটা হলো কৌটিল্য। এবং কৌটিল্যের লেখা যদি একটা বইয়ের আমরা বলতে পারি, বইয়ের নাম খুব উল্লেখযোগ্য বই, যেটা হলো অর্থশাস্ত্র। পরবর্তী কোশ্চেন, প্রথম কোন পাল সম্রাট প্রথম পাল সম্রাট কে ছিলেন? তো প্রথম পাল সম্রাট কে ছিলেন এটা আমরা সকলেই জানি, তিনি হলেন গোপাল। প্রথম পাল সম্রাট ছিলেন গোপাল। তো পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে এখানে যে রাজতরঙ্গিনী কার রচনা? রাজতরঙ্গিনী কার রচনা? এখানে 4টে অপশন আছে, বাণভট্ট, কালিদাস, কলহন এবং জয়দেব। তো রাজতরঙ্গিনী আমরা সকলে জানি এটা কলহনের রচনা। 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে চতুরার্য সত্য প্রচার করেছিলেন কে? বৌদ্ধ ধর্মে যে চতুরার্য সত্য প্রচার করেছিলেন কে? সেটা হলো গৌতম বুদ্ধ। তারপরের কোশ্চেন বলছে দিল্লি সুলতানির প্রথম সুলতান কে ছিলেন? তো এটা তো খুব সহজ কোশ্চেন আমাদের কাছে। দিল্লি সুলতানির প্রথম সুলতান কে ছিলেন? তিনি হলো ইলতুৎমিশ, আমি এখানে ভুল বলে দিলাম, কুতুবউদ্দিন আইবক। তিনি 1206 সালে সিংহাসনে বসছে এবং 1210 সালে তিনি মারা যাচ্ছেন। কিভাবে মারা যাচ্ছেন? তিনি পোলো খেলতে গিয়ে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যাচ্ছেন এবং তিনি সেখানে মারা যাচ্ছেন। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে যে কুতুব মিনার কার স্মৃতিতে নির্মিত হয়েছিল? তো কুতুব মিনার নির্মিত হয়েছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খলজির উদ্দেশ্যে, অর্থাৎ স্মৃতিতে এটা নির্মিত হয়েছিল কুতুব মিনার। কুতুব মিনারটা নির্মাণ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং যেটা শেষ করেছিলেন, যার নির্মাণ কার্য এটা তোমাদের বলে দিই, সেটা হলো ইলতুৎমিশ। 18 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতবর্ষে এসেছিলেন? এটা আমরা জানি যে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তিনি ভারতে এসেছিলেন। তো মোহাম্মদ বিন তুগলক, তার আগে সিংহাসনে বসেছিলেন কে? গিয়াসউদ্দিন তুগলক বংশ। এবং মোহাম্মদ বিন তুগলক 1326 থেকে তার 1351 পর্যন্ত সময় তিনি শাসন করছেন। তারপরে বসছে যে ফিরোজ শাহ তুগলক, তিনি 1388 পর্যন্ত শাসন করছেন। 19 নম্বর প্রশ্ন কি? 19 নম্বর প্রশ্ন বলছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? এটা সকলের জানা সহজ কোশ্চেন। এটা হলো 1526 সালে হয়েছিল এবং এই যুদ্ধের মধ্যে দিয়ে বাবর মূলত ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো এখনই আমি বলে দিলাম যে পানিপথের প্রথম যুদ্ধের ফলে বাবর জয়লাভ করছে এবং ভারতের মাটিতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রস্তর করছে। তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সেটা সকলে আমরা জানি, বাবর 1526 সালে, এবং তিনি শাসন করছেন 1530 সাল পর্যন্ত। পরবর্তী কোশ্চেন এখানে বলা হচ্ছে 21 নম্বর প্রশ্ন যে আকবরের দ্বীন-ই ইলাহি ধর্ম প্রচার করেছিলেন কোন সালে? দ্বীন-ই ইলাহি ধর্ম আকবর প্রচার করেছিলেন কোন সালে? 1582 সালে। এটা খুব সহজ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে শেরশাহ সূরি কোন মুদ্রা চালু করেছিলেন? তো শেরশাহ সূরি কোন মুদ্রা চালু? এখানে 4টে অপশন কি কি আছে? হচ্ছে টাকসো, রুপিয়া, দিনার ও মোহর। তো তিনি রুপিয়া মুদ্রা চালু করেছিলেন। পরবর্তী কোশ্চেন, তাজমহল কে নির্মাণ করেছিলেন? এটা আমরা সকলে জানি, এটা খুব সহজ কোশ্চেন। তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। তিনি তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা এত ছিল এবং তিনি সেই স্ত্রী মারা যাওয়ার ফলে সেই স্ত্রীর উদ্দেশ্যে তিনি এই তাজমহলটা নির্মাণ করেছিলেন ভালোবাসার প্রতীক হিসাবে। তো মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? তো এটা তো আমরা সকলে জানি, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন তিনি বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি সিংহাসনে
বসছেন মূলত 1837 সালে, এবং 1857 সালে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করার ফলে তাকে এই পদ থেকে ব্রিটিশরা সরিয়ে তাকে দ্বীপান্তর পাঠাচ্ছে। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে যে আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণের প্রধান কর্মকর্তা কে ছিলেন? আলাউদ্দিন খলজি যিনি ছিলেন তার বাজার নিয়ন্ত্রণের প্রধান কর্মকর্তা কে ছিলেন? তো এটা আমাদের জানা কোশ্চেন বলে আমি মনে করছি। তো তিনি হলেন সিরি মালিক কাবুলি। সিরি মালিক কাবুলি ছিলেন আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণের প্রধান কর্মকর্তা। পরবর্তী কোশ্চেন হলো গুরু নানক কোন ধর্মের প্রবর্তক ছিলেন? তো এটা তো খুব সহজ কোশ্চেন। গুরু নানক কোন ধর্মের প্রবর্তক ছিলেন? এটা শিখ ধর্ম। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে যে চিতোর দুর্গ কারা জয় করেছিলেন? চিতোর দুর্গ কারা জয় করেছিলেন? অপশন আছে আকবর, বাবর, শাহজাহান, ঔরঙ্গজেব। চিতোর দুর্গ জয় করেছিলেন কে? আকবর জয় করেছিলেন। আরো একবার বলে দিই, চিতোর দুর্গ কিন্তু খলজি শাসকদের সময়ে আলাউদ্দিন খলজি চিতোর দুর্গ জয় করেছিলেন তিনি 1303 সালে। 1303 সালে এখানে আকবর করছে, আকবর এখানে চিতোর দুর্গ একবার জয় করছে, এবং আলাউদ্দিন খলজি যেটা জয় করেছিলেন 1303 সালে। পরবর্তী 28 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে বিবিকা মাকবরা, বিবিকা মাকবরা কোথায় অবস্থিত? ও তো ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ বিবিকা মকবরা অবস্থিত ঔরঙ্গাবাদ। পরবর্তী কোশ্চেন এখানে হচ্ছে যে ফিরোজ শাহ তুগলক কোন খেলার প্রতি আসক্ত ছিলেন? ফিরোজ শাহ তুগলক কোন খেলার প্রতি আসক্ত ছিলেন? আগে তোমাদের আমি বলেছিলাম যে কুতুবুদ্দিন আইবক 1210 সালে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায়। তো এখানে সেই পোলো খেলাটারও উদাহরণ দেওয়া আছে অপশানে। তো ফিরোজ শাহ তুগলক কোন খেলার প্রতি আসক্ত ছিলেন? 1 নম্বর হলো পোলো, 2 নম্বর দাবা, কাবাডি ও গিলি ডান্ডা। তাহলে তিনি কি পোলো খেলার প্রতি আসক্ত ছিলেন, যেটা কিন্তু খেলতে গিয়ে কুতুবুদ্দিন আইবক মারা গিয়েছিল। তো 30 নম্বর প্রশ্ন এখানে আসছে যে মুঘল দরবারে চিত্রকর বিস্মৃত শিল্পী আবুল হাসান কাকে বলা? অর্থাৎ এই যে আবুল হাসানকে মুঘল দরবারে কিন্তু একটা উপাধি দেওয়া হয়েছিল, যেটা এই 4টে অপশনের মধ্যে আছে। সেটা হলো নাদির উস জামান। নাদির উস জামান যেটা বলা হয়েছে শিল্পী আবুল হাসানকে দেওয়া হয়েছিল। এর সঙ্গে আরেকজনকে উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু নাদির উস আসার হবে। সেটা কাকে দেওয়া হয়েছিল তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে। 31 নম্বর প্রশ্ন বলা হচ্ছে পলাশী যুদ্ধ কবে হয়েছিল? পলাশী যুদ্ধ কবে হয়েছিল? এটা খুব সহজ কোশ্চেন। আমরা জানি যে পলাশী যুদ্ধের ফলে ব্রিটিশরা পুরোপুরিভাবে একদম বাংলার উপর মানে শাসন বিস্তার করছে। তো পলাশী যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে। 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল। পরবর্তী কোশ্চেন এখানে বলা হচ্ছে যে বক্সারের যুদ্ধ হয়েছিল কার সঙ্গে এবং কত সালেও আমরা সেটা বলে নিতে পারি। এখানে যে বলা হচ্ছে বক্সারের যুদ্ধ হয়েছিল কার সঙ্গে এবং কত সালে। তো বক্সারের যুদ্ধ হয়েছিল মীর কাসিমের সঙ্গে, এবং সেটা হয়েছিল কত সালে? ঠিক পলাশী যুদ্ধের 7 বছর পরে, অর্থাৎ 1764 সালে। 1764 সালে। 33 নম্বর প্রশ্ন বলছে যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কে? তো এটা খুব সহজ কোশ্চেন, লর্ড কর্নওয়ালিস, যিনি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করেছিলেন, এবং এখানে বলেছিলেন যে জমিদারদেরকে বলেছিলেন যে সূর্যাস্ত আইন পালন করতে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে তাদেরকে সমস্ত রাজস্ব জমা দিতে হবে। কেউ যদি 1 টাকা বা একটা মুদ্রা বা খুব সামান্য হলেও সে যদি বাকি রাখে, তাহলে তার জমিদারি সত্ত্ব কেড়ে নেওয়া হবে এবং অন্য ব্যক্তির কাছে সেটাকে দিয়ে দেওয়া হবে। পরবর্তী কোশ্চেন 34 নম্বর বলা হচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠাতা হয়? তো এটা খুব সহজ কোশ্চেন, এটা জানি আমরা 1885 সালে। যার প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথমে একজন বাঙালি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করছেন, এবং এটা তৈরি হচ্ছে 1885 সালে, যেটা তৈরি করছে কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। তো 35 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে স্বদেশী আন্দোলন শুরু হয় কোন ঘটনার পর? তো স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল কোন ঘটনার পর? তোমরাই
এই বলো দেখি, যে বলা হচ্ছে যে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন নিশ্চয়ই তোমরা শুনেছো। এটা কোন আন্দোলনের সময় হয়েছিল? বঙ্গভঙ্গের সময়, যখন 1905 সালে বঙ্গ ডিভিশন ডিক্লেয়ার করলো কে লর্ড কার্জন, তখন এই দুই বঙ্গ, অর্থাৎ গোটা বঙ্গ তখন প্রদেশ ছিল, সেই প্রদেশে সকল মানুষরা একটা আন্দোলন শুরু করে, এবং স্বদেশী বয়কট আন্দোলন। স্বদেশী মানে নিজের দেশের দ্রব্যকে আহ্বান করা, নিজের দেশের দ্রব্য ব্যবহার করা, এবং বয়কট মানে বিদেশি দ্রব্য বর্জন করা। তো গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় করে? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় করেন সেটা এখানে আছে, সেটা হবে চম্পারণে, বিহারের চম্পারণে তিনি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন। তিনি যখন 1915-তে ভারতে ফিরছেন দক্ষিণ আফ্রিকা থেকে, তারপরে তিনি তার প্রথম যেটা আন্দোলন শুরু করছেন চম্পারণ 1917-তে শুরু হয়েছিল। হিন্দ স্বরাজ কার লেখা? এটা তো খুব সহজ। হিন্দ স্বরাজ লেখা মহাত্মা গান্ধীর লেখা। হিন্দ স্বরাজ মহাত্মা গান্ধীর লেখা। তো ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, মানে ডিক্লেয়ার করেছিল, 8ই আগস্ট ঘোষণা করে দিয়েছিল। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন করেন? এটা তো আমাদের সকলের জানার কথা, যে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন করেন, সেটা হলো সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এটা প্রথম গঠন করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং। তো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে এবং কত সালে, তোমাদের সেটাও বলতে হবে। পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। 1932 সালে পুনা চুক্তি হয়েছিল, এবং সেটা কার কার মধ্যে হয়েছিল? গান্ধীজি আর বি আর আম্বেদকরের নেতৃত্বে পুনা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। গান্ধীজি আর বি আর আম্বেদকরের নেতৃত্বে। পরবর্তী কোশ্চেন 41 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কবে শেষ হয়? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কবে শেষ হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটা বাণিজ্যিক সংস্থা ছিল, তার শাসন শেষ হয়েছিল 1858 সালের অ্যাক্টের মাধ্যমে, এবং পরবর্তীকালে 1858-তে 1 নভেম্বর রানী ভিক্টোরিয়ার হাতে সমস্ত ক্ষমতা চলে যায়, এবং যেটাকে আমরা ভিক্টোরিয়া ডিক্লারেশন বলি। এটা সবার জানা আছে, এটা আমাদের ক্লাস 10-এ বইয়েতে আমরা পাবো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় 1858, এবং 1858 1 নভেম্বর থেকে ভিক্টোরিয়া শাসন শুরু হয়েছিল, যে ব্রিটিশ বলা হয়। তো লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? লাহোর প্রস্তাব 1940 সালে গৃহীত হয়েছিল, এটা তো আর নতুন করে আমাদের কিছু বলার দরকার নেই। তো ভারতের অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয়? 1946 সালে, 1946-এ। মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারত বিভাজন ঘোষিত হয় কবে? মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারত বিভাজন ঘোষিত হয় 15ই আগস্ট, 3রা জুন 1947-এ। 1947-এর 3rd জুনে মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারত বিভাজন ঘোষিত হয়েছিল। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীনতার পর? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন স্বাধীনতার পরে ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। ফরাসি বিপ্লব কবে শুরু হয়? এটা তো আমরা সবাই জানি, 1789 ফরাসি বিপ্লব, ফ্রান্স রেভলিউশন শুরু হয়েছিল। তো 47 নম্বর প্রশ্ন, 1807 সালে ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত করেন কাকে? 1807 সালে ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত করেন কাকে? রাশিয়াকে। রাশিয়াকে পরাজিত করেছিলেন নেপোলিয়ন। 48 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কোন সালে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939-এ হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে 1 সেপ্টেম্বর। 1939-এ 1 সেপ্টেম্বর হিটলার যখন পোল্যান্ড আক্রমণ করেন, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং শেষ হয়েছিল 1945 সালে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটা ঘটনা তোমাদেরকে বলে দিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু ভারত যেহেতু ব্রিটিশ উপনিবেশ ছিল, সেহেতু জার্মানিরা যাতে ভারতে আক্রমণ করতে পারে এই সম্ভাবনায় ভারত অর্থাৎ কলকাতাও তার মধ্যে ছিল এবং ব্রিটিশদের উপনিবেশ ছিল, তো কলকাতাতে বিমান থেকে বোম ফেলতে পারে এই সম্ভাবনায় ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমাদেরকে তারা ব্রিটিশরা গোবর দিয়ে লেপে দিয়েছিল, যাতে আকাশ থেকে এই ভিক্টোরিয়ার সাদা রং যাতে আকাশ থেকে খুব উজ্জ্বল না দেখায় এবং সেটাকে লক্ষ্য করে যাতে বোম না ফেলতে পারে, সেই জন্য কিন্তু
গোবর দিয়ে পুরো ভিক্টোরিয়াটাকে লেপে দেওয়া হয়েছিল, যাতে রাতের অন্ধকারে ওপর থেকে সেটা আর দেখা না পায়। এমনকি শহরেও কারফিউ জারি হয়েছিল যে উম, রাতের বেলা কেউ বড় বড় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাবেন না, দরজা জানালা বন্ধ করবেন, খুব প্রয়োজন না হলে ঘরের লাইট জ্বালাবেন না, এই সমস্ত কিছু কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল আমাদের কলকাতাতে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কোন সালে? এটা খুব সহজ কোশ্চেন। 1919 হবে, 18 হবে, 1918 সালে। এবং যেটা শুরু হচ্ছে 1914-তে। কি এর কেন শুরু হয়েছিল? ওই সেরা জবা হত্যাকাণ্ড আমরা নিশ্চয়ই জানি, যেটাকে প্রত্যক্ষ কারণ বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের। পরবর্তী কোশ্চেন বলছে রুশ বিপ্লবের নেতা কে ছিলেন? এটা তো লেলিন ছিলেন, এটা খুব সহজ কোশ্চেন। রুশ বিপ্লবের নেতা কে ছিলেন? 1917 সালে রুশ বিপ্লব হচ্ছে বা বলশেভিক বিপ্লব, যেটা রাশিয়াতে হচ্ছে, তার নেতা ছিলেন লেনিন। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? এটা হলো 1945-এ। কেন কেন বলছি? জাতিসংঘ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং জাতিপুঞ্জ হয়েছিল যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে, যেটা 1920-তে। আর জাতিসংঘ হচ্ছে 1945-এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে করা হয়েছিল। এখানে পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে যে ঠান্ডা যুদ্ধ কবে সংঘটিত, কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? তো রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল, এটা আমরা সবাই জানি। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধ সংঘটিত হয়েছিল, এবং ঠান্ডা যুদ্ধ কথাটা প্রথম ব্যবহার করছে মূলত ওয়াল্টার লিপম্যান। এখানে একটা কথা বলে দিই, এই যে জাতিসংঘ, এটা কিন্তু হবে 1920-তে, এবং জাতিপুঞ্জটা যেটা হয়েছিল, জাতিপুঞ্জটা সেটা হয়েছিল 1919-এ। এবং সম্মিলিত জাতিসংঘ যেটা 1919 সালে আইন হলেও লিগ অব নেশনস বলে যেটা হচ্ছে, সেটা 1920-তে জানুয়ারি 10 জানুয়ারি সরকারিভাবে। আর জাতিপুঞ্জ সেটা হচ্ছে 1945-এ। এখানে কোশ্চেন একটা ভুল হয়ে গিয়েছে, জাতিসংঘটা হবে 1920-তে এবং জাতিপুঞ্জ হবে এখানে 1945-এর জায়গায়। এটা হবে জাতিপুঞ্জ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হচ্ছে। তো পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে যে ইয়েমস টেলিগ্রামটি সংবাদপত্রে প্রকাশ করেন কে? এটা বিসমার্ক। এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নিয়েছো, এখানে হবে বিসমার্ক। পরবর্তী কোশ্চেন এখানে আসছে 54 নম্বর প্রশ্ন, বলছে যে নেপোলিয়ান বোনাপার্ট কোথায় নির্বাচিত হয়েছিলেন? এটা খুব সহজ, এলবা দ্বীপে তিনি নির্বাচিত হয়েছিলেন, এলবা সেন্ট হেলেনাতে। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে যে শিল্প বিপ্লব প্রথম শুরু হয় কোন দেশে? ইংল্যান্ডে। এখানে একটা কথা বলে দিই, 1740-এর দশকে ইংল্যান্ডে বলা হচ্ছে যে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়, এবং যেটা কোন শিল্পের উপর ভিত্তি করে হচ্ছে? বস্ত্র শিল্পের উপর। এবং পরবর্তীকালে অর্থাৎ সেকেন্ড হাফ অফ 18th সেঞ্চুরিতে আমরা দেখতে পাবো যে ভারী ভারী শিল্পের উপর ইংল্যান্ডে শিল্প বিপ্লব হচ্ছে। তো 56 নম্বর প্রশ্ন বলছে হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটি কোনটি? এটা হলো মেইন ক্যাম্প, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমেরিকান গৃহযুদ্ধের কারণ কি ছিল? আমেরিকান গৃহযুদ্ধের কারণ দাস প্রথার বিরোধ। দাস প্রথার বিরোধ আমেরিকান গৃহযুদ্ধের মূল কারণ। 58 নম্বর প্রশ্ন, পার্ল হারবার আক্রমণ হয়েছিল কত সালে? পার্ল হারবার আক্রমণ হয়েছিল, এখানে চারটে অপশন দেখে নাও, 1941, 39, 45 এবং 47। তো 1941-এ 7ই ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ হয়। তো 59 নম্বর কোশ্চেন বলছি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা নিউ ইয়র্কে, এটা আমরা সবাই জানি। জাতিসংঘ তোমাদের আর একবার বলে দিই, জাতিসংঘ কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে, যেটা 1920-তে 10 জানুয়ারি সরকারিভাবে প্রতিষ্ঠা হচ্ছে, এবং জাতি যেটা পুঞ্জ সেটা কিন্তু হচ্ছে তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ 1945। লাস্ট প্রশ্ন এখানে আমাদের আছে যে ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? নেলসন ছিলেন, এটা আমাদের সকলের জানা আছে যে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। তো এই আমাদের আজকের আমরা 7টা প্রশ্ন আমরা যেটাকে আমরা আলোচনা করলাম। তো আমরা ঠিক এইরকম একটা প্রশ্নের সেট নিয়ে, প্র্যাকটিস সেট নিয়ে আগামীকাল চলে আসবো ঠিক এই সময়। তো
আমরা এটাতে ইউটিউবে আপলোড করে দেব এখনই। এবং এই প্রশ্নের যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, এবং সেখানে তোমরা এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো তোমরা পিডিএফ ওয়াইজ পেয়ে যাবে। তো আজকের আমাদের আলোচনা এতদূর পর্যন্ত। তো তোমাদের একটা কথা আমি বলবো যে আমাদের প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা প্রতিদিন ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যাও এবং প্রতিদিন তোমরা আজ থেকে পরীক্ষার ঠিক আগের দিন পর্যন্ত এই প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখতে থাকো, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা এগুলো বানানো। তো তোমরা প্রতিনিয়ত এগুলোকে চর্চার মধ্যে থাকো, চর্চা করতে থাকো। তো থ্যাংক ইউ।